সংবিধান পলিটিক্যাল সায়েন্স সংবিধান চলছিল না। সংবিধানে তোমাদের যেগুলো করানো হয়েছিল এর আগে কি রাষ্ট্রপতিতে চলছিল, রাষ্ট্রপতির ক্ষমতা কমপ্লিট হয়েছিল, কমপ্লিট হয়নি। তো রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলো প্রত্যেকটাই করবে, সেই প্রত্যেকটা ক্ষমতা ম্যাক্সিমাম হয়ে গেছিলো, আর কিছু বাকি আছে, ওটা আজকে করে দিচ্ছি। এরপরে আমরা কি করব না, ভাইস প্রেসিডেন্ট, তারপরে আমরা শুরু করব। প্রথমে রাষ্ট্রপতির ক্ষমতা যেগুলো আছে, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যেমন যতগুলো পরপর করেছিলাম, রাজনৈতিক ক্ষমতাতে শেষ করেছিলাম। রাজনৈতিক ক্ষমতার পরে এরপরে হচ্ছে কি বিশেষ অধিকার ক্ষমতা, যেমন বিশেষ বিশেষ কিছু রাষ্ট্রপতির অধিকারের, কিছু রাষ্ট্রপতির নিজস্ব অধিকারের ক্ষমতা থাকে। যেমন রাষ্ট্রপতির বিরুদ্ধে কি ফৌজদারি মামলা করা যাবে না। কোনো একটা ক্রিমিনাল মামলা দিয়ে দিল, রাষ্ট্রপতি নিজেকে কি করবে, মাফ করে নেবে। সেই কারণে সেই হিসাবে বলেই দিয়েছিল কি ফৌজদারি মামলা চালানো যাবে না। রাষ্ট্রপতি পদে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে না, ডাইরেক্ট আমাদের সংবিধান সে ক্ষমতা দিয়েছে। দ্বিতীয়ত কি দেওয়ানি মামলা, সম্পত্তি সংক্রান্ত যে মামলাগুলো, অর্থনৈতিক সম্পত্তি সংক্রান্ত যে মামলাগুলো, দেওয়ানি মামলা করা যাবে, কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন কোনো রকম রাষ্ট্রপতির এগেনস্টে ফৌজদারি মামলা করা যাবে না। বিশেষ ক্ষমতা, যেমন বিশেষ ক্ষমতা থাকছে, বিশেষ ক্ষমতা, বিশেষ ক্ষমতার মধ্যে কি কি পড়ছে রাষ্ট্রপতির? এক নম্বর, রাষ্ট্রপতির পদে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে না। রাষ্ট্রপতির পদে থাকাকালীন রাষ্ট্রপতি পদে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে না। ফৌজদারি মামলা করা যাবে না। রাষ্ট্রপতি থাকাকালীন, রাষ্ট্রপতি পদে যখন রাষ্ট্রপতি থাকবে তখন ফৌজদারি মামলা করা যাবে না, এটা এক নম্বর। দ্বিতীয়ত কি দেওয়ানি মামলা করা যাবে? দু নম্বর, দেওয়ানি মামলা করা যাবে, কিন্তু দেওয়ানি মামলা দুই ধরনের আমাদের কোর্ট যে থাকে, কোর্টের দুটো আমাদের হয়, একটা কি ফৌজদারি কোর্ট আর একটা দেওয়ানি। তো কোর্টের মধ্যে দু টাইপের জজ বসে। দেওয়ানি দেখবে লং টাইপ সম্পত্তি সংক্রান্ত যা কিছু মামলা সব দেওয়ানি কোর্টে ওঠে, আর ফৌজদারি কোর্টে ধরো মারধর, লড়াই ঝগড়া, কোনো ক্রিমিনাল অফেন্স ডাইরেক্ট যেগুলো হচ্ছে হিংসা, সেগুলো কোথায় উঠছে না আমাদের ফৌজদারি কোর্টে। তাহলে ফৌজদারি, এখানে দেওয়ানি মামলা করা যাবে, দেওয়ানি মামলা করা যাবে, দেওয়ানি মামলা করা যাবে, কিন্তু ফৌজদারি মামলা করা যাবে না। রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে না, ফৌজদারি মামলা করা যাবে না, দেওয়ানি মামলা করা যাবে। এটা মনে রাখো, রাষ্ট্রপতির বিশেষ যে অধিকার ক্ষমতা, তার বলে রাষ্ট্রপতি কি করবে না, দেওয়ানি মামলা করা যাবে, কিন্তু ফৌজদারি মামলা করা যাবে না রাষ্ট্রপতির বিরুদ্ধে ডাইরেক্টলি। এরপরে বিবেচনার দিক থেকে, বিবেচনার দিক থেকে একটা বিবেকাধীন ক্ষমতা, বিধানসভার যে ক্ষমতা থাকে, বিবেকাধিকার ক্ষমতা, বিবেকাধিকার ক্ষমতার মধ্যে কি, ধরো বিবেকাধিকার ক্ষমতার মধ্যে পড়ছে
আমাদের যেমন লোকসভা আছে, লোকসভায় কি প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা হয়। এরপরে লোকসভা ভোটে যেমন এখন যেমন বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা কত পেয়েছে 240, কিন্তু মেজরিটি পেতে হলে আমাদের 272কে যেতে হবে, 272 হতে হবে, তাহলে আমাদের সে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করতে পারবে। কিন্তু যখনই ধরো বিজেপি 240 এখানে দাঁড়িয়ে গেছে, এরপরে কংগ্রেস আছে, তারপরে বিভিন্ন আরও অন্যান্য দল আছে, বিভিন্ন ধরনের পার্টি আছে আমাদের দেশে ভারতবর্ষের মধ্যে। এই যে বিভিন্ন যে পার্টি আছে, তো সবার আলাদা আলাদা সিট আছে। তখন ত্রিশঙ্কু যদি হয়ে যায়, লোকসভা যদি কোনো কারণে ত্রিশঙ্কু হয়ে যায়, মানে একক সংখ্যাগরিষ্ঠতা যদি না পায়, তখন তাকে কী বলা হয়, লোকসভা ত্রিশঙ্কু। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে লোকসভা তখন তাকে কী বলা হয়, ত্রিশঙ্কু। তখন রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে কি করবে না, রাষ্ট্রপতি বলে দেবে যে আগে প্রধানমন্ত্রী ছিল তাকে থাকার জন্য প্রথমে কিছুদিনের জন্য, তারপরে তাকে কি বলবে যে যে দল জিতেছ তার, নাহলে কি আরও ভোট করতে হবে, কি নাহলে তো আরও তো ভোট করতে হবে যদি ত্রিশঙ্কু হয়, যে তোমরা একটা মেজরিটি পার্সেন্ট দেখাও, যে তোমরা যে এখানে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবে, কোনো কারোর সাথে গঠবন্ধন করে নাও, জোট বেঁধে নাও। তো অন্যান্য দল যেমন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আমাদের বিজেপি কি জোট করে নিয়েছে, জোট করে তো সেখানে মন্ত্রী পরিষদ গঠন করেছে, সরকার গঠন করেছে। তো এটা কার ইয়েতে কে বলে না, রাষ্ট্রপতির ক্ষমতা বলে এটা করা হয়েছে। তো রাষ্ট্রপতির ক্ষমতা কি, লোকসভা ত্রিশঙ্কু হলে তখন রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে মানে হস্তক্ষেপ করে সেই জায়গাটাকে সমাধান করছে, কে না, রাষ্ট্রপতি। লোকসভা বিবেকীদার ক্ষমতা, মানে বিবেক বিবেচনা করে রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা ক্ষমতা প্রয়োগ করছে, কি ত্রিশঙ্কুকে মানে একটা সুযোগ দিচ্ছে রাষ্ট্রপতি, যাতে সরকার গঠন করতে পারে কোনো অন্যান্য পার্টির সঙ্গে জোট বেঁধে। কখন প্রয়োগ করে বিবেকীধার ক্ষমতা, কখন প্রয়োগ করে, লোকসভা ত্রিশঙ্কু হলে। লোকসভা ত্রিশঙ্কু হলে, লোকসভা ত্রিশঙ্কু হলে তখন আমাদের কি করে, বিবেকীধার ক্ষমতা প্রয়োগ করে। এরপরে কি আরেকটা থাকছে কি, ভিটো ক্ষমতা। রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা আছে। ভিটো ক্ষমতা, রাষ্ট্রপতির এই ভিটো ক্ষমতা, ভিটো ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির কোনো রাজ্যের বিধানসভায় একটা বিল পাস করেছে, তো কোনো রাজ্যের বিধানসভায় বিল পাস করেছে, সেই বিলটা পাস করার পর রাজ্যপালকে পাঠানো হয়, রাজ্যপাল সেটা কি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়। দ্বিতীয়ত কি, লোকসভা কিংবা রাজ্যসভায় কোনো বিল পেশ হয়েছে, সেই বিলটা পেশ হওয়ার পরে কার কাছে যাবে না, সংসদে বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যাবে। তো রাষ্ট্রপতি সেই বিলে সাইন করবে, তো এই সাইন করার ক্ষমতা কার থাকে না, রাষ্ট্রপতির কাছে থাকে, রাষ্ট্রপতির কাছে থাকে। এই যে এই বিলকে, সমস্ত বিলে সাইন করবে কে না, রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতি ভিটো ক্ষমতা প্রয়োগ করে বিলে সাইন যে করবে না, যে বিলে সাইন করবে না, সেটার যে ভিটো ক্ষমতা আছে, 3 ধরনের ভিটো ক্ষমতা আছে। একটা হচ্ছে কি অ্যাবসলিউট ভিটো ক্ষমতা, এক নাম্বার কি অ্যাবসলিউট ভিটো ক্ষমতা, মানে অত্যন্তকারী, যেটা মানে জরুরি একবারে ভিটো ক্ষমতা, অ্যাবসলিউট, অ্যাবসলিউট ভিটো পাওয়ার। একটা হচ্ছে কি ভিটো পাওয়ার রাষ্ট্রপতির যেটা থাকে, অ্যাবসলিউট ভিটো পাওয়ার, অ্যাবসলিউট ভিটো পাওয়ার, অ্যাবসলিউট ভিটো পাওয়ার। দ্বিতীয় নম্বর কি, সাসপেনসারি ভিটো পাওয়ার। দ্বিতীয়ত কি, সাসপেনসারি ভিটো পাওয়ার, সাসপেনসারি। সাসপেনসারি ভিটো পাওয়ার। অ্যাবসলিউট ভিটো পাওয়ার, সাসপেনসারি ভিটো পাওয়ার, আরেকটা ভিটো পাওয়ার হচ্ছে পকেট ভিটো যাকে বলা হয়, মানে আমাদের পকেট ভিটো, রাষ্ট্রপতির আরেকটা কি পকেট ভিটো যাকে বলা হচ্ছে, পকেট ভিটো পাওয়ার। যে কোনো বিলকে আটকে দেওয়ার মানে এই যে পাওয়ারটাকে, এটা হচ্ছে। এরপরে ভিটো ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতির যেটা থাকছে অ্যাবসলিউট, মানে যেটা হচ্ছে আমাদের কি অত্যন্তকারী, এটা হচ্ছে নিলামকারী, আর একটা হচ্ছে কি
আমাদের মধ্যে পকেট ভিটো। তো অ্যাবসলিউট ভিটো পাওয়ার যেটাকে বলা হচ্ছে, অ্যাবসলিউট ভিটো পাওয়ার মানে সংসদে কোনো একটা বিল পাস হয়েছে, সেই বিলটা পাস হওয়ার পর ডাইরেক্টলি রাষ্ট্রপতি খারিজ করতে পারবে না এখন বর্তমানে। তো অ্যাবসলিউট ভিটো পাওয়ার এখন রাষ্ট্রপতির নেই, যে সংসদে বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতির কাছে চলে গেল, আর রাষ্ট্রপতি সেটাকে কি করলো কি না এটাতে আমি সাইন করবো না, ডাইরেক্ট খারিজ করে দিল, এটা করতে পারবে না। এটা হচ্ছে কি ডাইরেক্ট খারিজ করে দেওয়াটাকে কি না, বিলকে ডাইরেক্ট খারিজ করে দেওয়াটাই হচ্ছে কি অ্যাবসলিউট ভিটো। বিলকে ডাইরেক্ট খারিজ করে দেওয়া, বিলকে বিলকে খারিজ করে দেওয়া, সম্পূর্ণ খারিজ করে দেওয়া, সম্পূর্ণ খারিজ করে দেওয়া। বিলকে সম্পূর্ণ খারিজ করে দেওয়া মানে রাষ্ট্রপতি বিলটাকে সম্পূর্ণ খারিজ করতে পারবে না। এরপরে কি সাসপেনসারি ভিটো পাওয়ার, যেটা বর্তমানে আছে এখন। সাসপেনসারি ভিটো পাওয়ারে কি বলেছে না, সংসদে কোনো একটা বিল পাস হয়েছে, যেমন বিল পাস হওয়ার পরে এই যেমন সংসদে ধরো পুরো ভারতবর্ষের প্রত্যেক মহিলাকে 2000 টাকা করে ভাতা দেওয়া হবে, লক্ষ্মী ভাণ্ডার যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে, এরকম যদি সংসদে একটা বিল পাস হয়ে যায়, সেটাকে রাষ্ট্রপতিকে বিল লোকসভায় পাস হতে হয়, তারপর রাজ্যসভায় পাস হতে হয়, তারপরে কোথায় পাস হবে না রাষ্ট্রপতি সেটাকে সাইন করবে। এরপরে রাষ্ট্রপতির মনে হলো যে এই বিলটা ঠিকঠাক না, এতে দেশের অর্থনৈতিক অনেক অবস্থা গোলমাল হয়ে যাবে, একে ফ্রি ভাতা দেওয়ার থেকে আমাদের কি করা দরকার না কোনো কাজের মাধ্যমে তাদের কর্মের সুযোগ করে দেওয়া দরকার। রাষ্ট্রপতি সেটা মনে করলো, তো রাষ্ট্রপতি সেটা কি সংসদকে কি বিলটাকে ঘুরিয়ে পাঠিয়ে দিতে পারবে বিবেচনা করার জন্য সংসদকে। এরপরে সংসদকে বলবে যে তোমরা এটাকে বিবেচনা করে দেখো, বিলটা ঠিকঠাক হচ্ছে না আমার মনে হচ্ছে, তারপরে বিবেচনা করে তোমরা পাঠাও বিলটা কারেকশান করে সঠিকভাবে। এরপরে কারেকশান করে সেম কি সেমও রাখতে পারে, কারেকশান নাও করতে পারে, কোনো কারেকশন পরিবর্তন নাও করতে পারে, সেমকে সেম দ্বিতীয়বার যখন পাঠাবে তখন রাষ্ট্রপতি সেটাকে সাইন করবে। এটা হচ্ছে কি সাসপেনসারি ভিটো। দ্বিতীয়ত মানে বিবেচনা করার জন্য একটা সময় দেয় বিলটাকে, যে ডাইরেক্ট সাইন করে দিল তা না, বিবেচনা করার জন্য পুনরায় আবার সংসদে বিলটাকে ফিরে পাঠায় রাষ্ট্রপতি, দিয়ে আবার রাষ্ট্রপতির কাছে যায়, তারপরে সাইন করে। সেটা হচ্ছে কি সাসপেনসারি ভিটো পাওয়ার। তাহলে অ্যাবসলিউট ভিটো সম্পূর্ণ বিলকে খারিজ করে দেওয়া, পুনরায় বিবেচনার করার জন্য সংসদে পাঠানো হয়, সেটাকে কি সাসপেনসারি ভিটো পাওয়ার বলা হয়। আর পকেট ভিটো, পকেট ভিটোটা হচ্ছে রাষ্ট্রপতির সব থেকে মানে মেন বড় পাওয়ার, যেটা বলা হচ্ছে বিল পাঠিয়ে দিল, তা সত্ত্বেও যখনই পাঠিয়ে দিল রাষ্ট্রপতি সাইনই করবে না, ও বলবেও না যে আমি বিল ফেরত পাঠিয়ে দিলাম, না বলবে যে আমি এটা সম্পূর্ণ খারিজ করে দিলাম, সাইনই করবো না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মুখ ফুলে বসে থাকবে, সাইন আমি করবো না এই বিলে, সাইন কিছুতেই রাষ্ট্রপতি করবে না। যেমন রিসেন্টলি তামিলনাড়ু সরকার কিছু বিল পাস করেছিল, তো বিল পাস করার পরে রাষ্ট্রপতি সেই জায়গায় করেছিল কি না সাইন করেনি কিংবা দেরি করেছিল, সেই জায়গায় রাষ্ট্রপতি যাই হোক পকেট ভিটো প্রয়োগ করে সেটাকে বিলটাকে আটকে রেখে দিয়েছিল দীর্ঘদিন ধরে। তারপর সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না, তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছিল রাষ্ট্রপতির বিরুদ্ধে, যে 3 মাসের মধ্যে কোনো বিলকে রাষ্ট্রপতিকে সাইন করতে হবে, রাষ্ট্রপতিকে সাইন করতে হবে। তারপরে রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু আছে, খুব মিষ্টি মিষ্টি ভাষায় 14টা পয়েন্টের কোশ্চেন করেছিল, যে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে পুনরায় সেই রায়টার উপর বিবেচনা করে রায়টাকে চেঞ্জ করেছে, চেঞ্জ করে আবার রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু এই যে রাষ্ট্রপতির ক্ষমতার উপরে সেটাকে রায়টাকে পরিবর্তন করে দিয়েছে, যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির উপর হস্তক্ষেপ করতে পারবে না, সেটা সুপ্রিম কোর্ট নিজেই পরবর্তীকালে রায়টাকে চেঞ্জ করে। কারণ রাষ্ট্রপতির তো টাইমলাইন কবে কখন কি করবে, রাষ্ট্রপতিকে তো অর্ডার করার কেউ না, তো কেউ রাষ্ট্রপতি দেশের সর্বসর্বা, তাহলে রাষ্ট্রপতিকে সংবিধান যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারের বাইরে তো আর যেতে পারবে না। তো সেই কারণে কি বলেছে, একটা জিনিস বলা আছে না, বিলটাকে বিবেচনার জন্য যাতে পাঠায় সেটাকে রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করা হয়েছে, কারণ ক্ষমতা বলে সেটা তো করতেই হবে।
প্রত্যেকটা পকেট ভিটোটা এমনই জিনিস কি মানে সেটাকে তোমার রাষ্ট্রপতি না বলবে কি অসুবিধা হয়েছে কি প্রবলেম কোনো কিছু না, সাইনই করবে না, দীর্ঘদিন ধরে বিল পড়ে থাকবে, সে বিলেই পাস হবে না। এটা হচ্ছে পকেট ভিটো। তাহলে অ্যাবসলিউট ভিটো, সাসপেনসারি ভিটো আর পকেট ভিটো। আমাদের ভিটো ক্ষমতা রাষ্ট্রপতির যে থাকে তিন ধরনের, কি কি? অ্যাবসলিউট ভিটো, সাসপেনসারি ভিটো আর পকেট ভিটো। অ্যাবসলিউট ভিটো বলতে সম্পূর্ণ বিল খারিজ করে দিবে, সম্পূর্ণ বিল খারিজ করে দেওয়ার ক্ষমতা। দ্বিতীয়ত সেটা বর্তমানে এখন নেই। দ্বিতীয়ত কি? সাসপেনসারি ভিটো। সাসপেনসারি ভিটো বিলটাকে পুনরায় বিবেচনা করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য। তৃতীয়ত কি? পকেট ভিটো। পকেট ভিটো মানে রাষ্ট্রপতি মুখ ফুলিয়ে বসে থাকবে, সেটাকে বিলটাকে সাইনই করবে না, কিছুই বলবে না, না বিবেচনা করার জন্য পাঠাবে, না খারিজ করে দেবে, না কোনো কিছুই করবে না, বিলটাকে দীর্ঘদিন পেন্ডিং রেখে দেবে। এটা হচ্ছে কি? পকেট ভিটো। এই ভিটো ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। এগুলো সব নোটস করে নাও। হয়ে গেছে লেখা? এরপরে রাষ্ট্রপতির যে ক্ষমতা থাকে, জরুরিকালীন যে ক্ষমতাগুলো থাকে, মানে রাষ্ট্রপতির কিছু কিছু ক্ষমতা আছে। 10 নম্বরে কি? জরুরিকালীন ক্ষমতা। জরুরিকালীন ক্ষমতা। রাষ্ট্রপতির যে জরুরিকালীন যে ক্ষমতাগুলো থাকছে, জরুরিকালীন ক্ষমতার মধ্যে তিন ধরনের জরুরিকালীন ক্ষমতা থাকে। তিন ধরনের। এক নম্বর কি? রাষ্ট্রীয় জরুরি। রাষ্ট্রীয় জরুরি। তিন ধরনের জরুরিকালীন ক্ষমতা থাকে। এক নম্বর কি? রাষ্ট্রীয় জরুরি। রাষ্ট্রীয় জরুরি। দু নম্বর কি? এক নম্বর রাষ্ট্রীয় জরুরি, দু নম্বর রাজকীয় জরুরি। রাজকীয় জরুরি। আর তিন নম্বর হচ্ছে কি? রাষ্ট্রীয় জরুরি, রাজকীয় জরুরি, আর তিন নম্বরটা হচ্ছে কি? বৃত্তীয় জরুরি। বৃত্তীয় জরুরি। বৃত্তীয় জরুরি। এই যে জরুরি অবস্থা যখন ঘোষণা হয় তখন এই প্রয়োগগুলো রাষ্ট্রপতি করে থাকে। কি কি? না, রাষ্ট্রীয় জরুরি বলতে আমরা যেগুলো বুঝে থাকছি সেগুলো হচ্ছে কি? এক নাম্বার রাষ্ট্রীয় জরুরি তিনটে থাকছে। তিনটের মধ্যে এক নম্বরে কি হচ্ছে না, যদি কোনো বাইরের দেশ ভারতকে আক্রমণ করে, রাষ্ট্রীয় জরুরি, রাজকীয় জরুরি আর বৃত্তীয় জরুরি, এই জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যে ক্ষমতা প্রয়োগ করে সেই ক্ষমতার মধ্যে রাষ্ট্রীয় জরুরির মধ্যে কোনগুলো পড়ছে সেগুলো হচ্ছে, এক নাম্বার, কোনো বিদেশ যদি ভারতকে আক্রমণ করে তখন রাষ্ট্রীয় জরুরি হবে। ভারত যদি অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে তখন রাষ্ট্রীয় জরুরি হবে। তৃতীয় নাম্বার কি? যদি কোনো একটা বিদ্রোহ দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহ হয়ে যায়, অস্ত্র নিয়ে পুরো সংসদ ভবনকে উড়িয়ে দিল, যে করে এত বড় বিদ্রোহ হয়ে গেল, অস্ত্র টস্ত্র নিয়ে যে উড়িয়ে দিল, যেমন রিসেন্টলি বাংলাদেশে ঘটেছে, আফগানিস্তানে ঘটেছে, শ্রীলঙ্কায় ঘটেছে, এরকম নেপালে ঘটেছে রিসেন্টলি। এরকম ঘটনা যদি ঘটে থাকে, পাকিস্তানে চলছেই তো চলছে, তো তখন সেই ক্ষেত্রে কি? রাষ্ট্রীয় জরুরি ঘটে থাকবে। তো রাষ্ট্রীয় জরুরি কখন ঘটে? এক নম্বর, বিদেশ যদি আক্রমণ করে। এক নম্বর, কোনো দেশ বিদেশ যদি আক্রমণ করে ভারতবর্ষকে, বিদেশ আক্রমণ করলে, আক্রমণ করলে। দ্বিতীয়ত কি? আমাদের দেশ ভারত অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ করলে, যুদ্ধ করলে
আক্রমণ বলতে বোঝা যাচ্ছে কি অন্য দেশ এসে আমাদের দেশকে মেরেছে প্রথমে, তো সেটা হচ্ছে আক্রমণ। দ্বিতীয়ত কি আমরা যদি কারোর সঙ্গে আগে শুরু করি যুদ্ধ, সেটা হচ্ছে যুদ্ধ। তো যুদ্ধ শুরু করলে কিংবা ভারতবর্ষকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে দ্বিতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে কি সশস্ত্র বিদ্রোহ, কোনো একটা বিদ্রোহ চলছে, যেমন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা বিরাট র্যালি বার করেছে, সেই কারণে এই করেছে, একটা কোনো বিল পাস হয়েছে, সেই বিলটাতে ওয়াকফ বিলের বিরুদ্ধে পুরো একটা বিরাট বড় বিক্ষোভ শুরু করে দিল, করে দেওয়ার পরে পরে সরকারি সম্পত্তি আর সমস্ত কিছু নষ্ট করতে শুরু করলো, তখন সেই ক্ষেত্রে সশস্ত্র যদি অস্ত্র সমস্ত কিছু নিয়ে পড়ে যদি তখন তারা বিদ্রোহ করে, তাকে সশস্ত্র বিদ্রোহ বলে। সশস্ত্র বিদ্রোহ করলে সশস্ত্র বিদ্রোহ করলে এই তিনটে কারণে কি করবে না রাষ্ট্রীয় জরুরি ঘোষণা করবে। যখন দেশের জরুরি অবস্থা, সেটা হচ্ছে কি রাষ্ট্রীয় জরুরি। আর রাজকীয় জরুরি বলতে কি বোঝা যাচ্ছে, কোনো রাজ্যে যখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে তখন সেই ক্ষেত্রে কি কি কারণ চাই, এর আগে ছিল কি না ইন্দিরা গান্ধীর পরে, এই ইন্দিরা গান্ধীর সময়ে একটা ছিল জরুরি অবস্থা ঘোষণা করলে রাষ্ট্রীয় জরুরি ঘোষণা করা যায়, রাষ্ট্রীয় জরুরি ঘোষণা করা যেত। মানে কি আকাশ ভায়োলেন্স, অন্তরিক্ষ ভায়োলেন্স একটা যখন শুরু হয়েছিল সেই কারণ দেখিয়ে। মহাকাশের একটা জরুরি অবস্থা, মহাকাশের ভায়োলেন্স দেখে, মহাকাশ সম্বন্ধে যুদ্ধের ভায়োলেন্স দেখিয়ে, যুদ্ধের সম্বন্ধে দেখিয়ে একটা বিনা কারণ দিয়ে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছিল। সমস্ত বিরোধী দলনেতাদেরকে সবকে গ্রেপ্তার করে দিত। যাক, বিহার থেকে যে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছিল, এই নীতিশ কুমার বলো, এই প্রত্যেকটা ব্যক্তি এক একজন করেছিল কি বিহার থেকে বিরাট একটা জন আন্দোলন, পরবর্তীকালে সেটাকে মানে স্টপ করতে বাধ্য হয় ইন্দিরা গান্ধী। সেটাকে তুলে দেওয়ার পর এখন মেন তিনটে কারণ আছে বর্তমানে: বিদেশ আক্রমণ করলে, ভারত যদি যুদ্ধ করে, আর সশস্ত্র বিদ্রোহ যদি হয়, তখন জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবে। অন্য উল্টোপাল্টা কারণ দেখে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে দিল, রাষ্ট্রপতির ইচ্ছা হয়ে গেল, হবে না। এই তিনটে কারণকে সঠিক লিগ্যাল কারণ দেখে তারপরে জরুরি অবস্থা ঘোষণা করবে। এর রাজকীয় জরুরি, রাজ্যের ক্ষেত্রে যখন জরুরি ঘোষণা করে, কোনো রাজ্যে যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, ধরো আমাদের এখানে বিজেপি আছে, তৃণমূল আছে, তার সঙ্গে আরও এক্সট্রা সিপিএম আছে, তো এই পার্টিরা যখন যখন লড়াই করলো, চললো ভোটে এক একটা সবার প্রত্যেকজনের একটা সিট আছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতায় কোনো দল আমাদের এখানে মেজরিটি পেল না, তখন সেই ক্ষেত্রে কি হবে, ত্রিশঙ্কু যদি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করবে, মানে তখন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। বিধানসভায় যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, এখানে দুটো কারণ। এক নাম্বার কি, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে, তখন সেই ক্ষেত্রে কি না কোনো রাজ্যের সেই স্পেসিফিক সেই রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। দ্বিতীয়ত কি, দুটো কারণের কারণে। দ্বিতীয়ত কি, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে রাজ্য যদি কেন্দ্রের কথা না মেনে চলে, কোনো একটা আইন পাস হয়েছে, সেই আইনটাকে রাজ্য যদি বলে দিল মানব না ওই আইনকে, আমরা ভারত সরকারের কোনো কথা শুনবো না, ভারত সরকার থেকে আমরা আলাদা চলবো, তখন সেই ক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, 356 প্রয়োগ করতে পারে। কেন্দ্রের কথা না মানলে, কেন্দ্রের কথা না মানলে
কেন্দ্রের কথা না মানলে সেই ক্ষেত্রে কি হবে না রাজকীয় জরুরি অবস্থা, দুটো কারণ দেখিয়ে মানে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। হয় কেন্দ্রের কথা না মানলে অথবা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে তখন রাজকীয় জরুরি অবস্থা। আর এখানে বৃত্তীয় জরুরি মানে অর্থনৈতিক সংকট, মানে সবার বেতন তখন বন্ধ হয়ে যাবে শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া। এখানে কখন বৃত্তীয় জরুরি অবস্থা ঘোষণা হলে কি হয়, রাষ্ট্রপতি ছাড়া প্রত্যেক কর্মচারী সবার বেতন বন্ধ। অর্থনৈতিক সংকট দেশের মধ্যে যখন আসে, এখনও পর্যন্ত একবারও আসেনি এরকম ঘটনা ঘটেনি। বৃত্তীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি এখনও পর্যন্ত ভারতবর্ষে একবারও প্রয়োগ করেনি, মানে একবারও ঘটেনি বৃত্তীয় জরুরি অবস্থা। তো অর্থনৈতিক সংকট যখন ঘটে তখন সে কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আমাদের এর একটাই কারণ কি, অর্থনৈতিক সংকট, দেশের অর্থনৈতিক সংকটের কারণে। দেশের অর্থনৈতিক সংকটের কারণে। অর্থনৈতিক সংকটের কারণে। কিন্তু এরকম হয়নি একবারও। অর্থনৈতিক সংকট ঘটেছে কি, বৃত্তীয় জরুরি যখন আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক সংকট ঘটে তখন বৃত্তীয় জরুরি এখনও পর্যন্ত একবারও হয়নি। রাজকীয় জরুরি কখন প্রয়োগ করে, কোনো রাজ্যের যদি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকে, দ্বিতীয়ত কি না রাজ্য যদি কেন্দ্রের কথা না মেনে চলে, না শুনলে তখন সেই ক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে, মানে রাজকীয় জরুরি অবস্থা ঘোষণা হবে। আর রাষ্ট্রীয় জরুরি অবস্থা কখন ঘোষণা হবে না ভারত যদি যুদ্ধ করে, ভারতকে যদি কোনো দেশ আক্রমণ করে, তৃতীয় নম্বরে কি সশস্ত্র যদি ভারতের মধ্যে বিদ্রোহ হয়ে যায়। এই তিনটে জিনিস আমাদের, তিনটে কারণ দেখিয়ে তিনটে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে। তো এই ঘোষণা করবে 352 প্রয়োগ করে। রাষ্ট্রীয় জরুরিতে কোন ধারা প্রয়োগ করে, 352 হচ্ছে সবথেকে বেশি ডেঞ্জার। এতে কি আমাদের যেটা মৌলিক অধিকার সমস্ত কিছু কেড়ে নেবে। রাষ্ট্রীয় জরুরি ধরো মৌলিক অধিকার কেন কেড়ে নেবে, এর কারণ কি, কেড়ে নেওয়ার কারণ কি, রাষ্ট্রীয় জরুরি ধরো যদি যুদ্ধ হয় তাহলে সেনা যেতে আসতে রাস্তা ক্লিয়ার চাই, সমস্ত কিছু সেনার গাড়ি যাবে, ট্রেন যাবে। আমাদের তো প্রত্যেকেরই মৌলিক স্বাধীনতা আছে, কোনো একটা জায়গার প্রয়োজন, সেখানে কেউ ধরো বসে আছে, ভারতবর্ষ সেখান থেকে নিয়ে নিতে পারবে। রাষ্ট্রপতি এখান থেকে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে, সেনার ধরো অত্যন্ত জরুরি সেই জায়গাটা, কেউ যদি বলে আমার সম্পত্তি কেনার অধিকার আছে, এখানে ঘরবাড়ি করার অধিকার, হাঁটাও এখান থেকে, সমস্ত মানুষকে সরিয়ে দিতে পারবে। কোনো এলাকায় প্রচুর ডেঞ্জার আছে সেখান থেকে প্রত্যেক মানুষকে সরিয়ে দিতে পারবে, যে তোমার সম্পত্তি কেনার অধিকার আছে, বাসস্থান করার অধিকার আছে। তুমি যদি বলো আমার ধর্মীয় কোনো র্যালি করার ক্ষমতা আছে, তো রাস্তায় ধরো সেনার গাড়ি যাবে, সেখানে ধর্মীয় র্যালি শুরু করে দিল, কোনো একটা অনুষ্ঠান শুরু করে দিল, এরকম তো করা তো আর চলবে না। তো সেই ক্ষেত্রে কি তাদেরকে মেরে ধরে অ্যালার্ম বাজাবে আর সমস্ত রাস্তা ক্লিয়ার করে নেবে। কোনো তোমার মৌলিক ক্ষমতা অধিকার থাকবে না সেখানে, সমস্ত মৌলিক অধিকার সব খারিজ হয়ে যাবে। 352 যখনই প্রয়োগ করবে না, 352 প্রয়োগ করা মাত্রই কী হবে, 358 আমাদের 1 নম্বর ধারা 19 মৌলিক অধিকারের মানে মেরুদণ্ড বলা হয় আমাদের ভাগ 3-এর। তো ভাগ 3 আমাদের সম্পূর্ণ খতম, ধারা 19 এখানে খতম হয়ে যাবে। 352 উঠে যাওয়ার পরেই আমাদের সঙ্গে সঙ্গে কি লেগে যাবে না 358 ধারা। 358 ধারা মানে কি পুরো মৌলিক অধিকার আমাদের খতম, শুধুমাত্র পুরো মৌলিক অধিকার শেষ হয়ে যাবে 58 পুরো মৌলিক অধিকার। তারপর 358 লাগা মাত্র কি 359 প্রয়োগ করে দেবে, 359 ধারা প্রয়োগ করে দেবে, শুধুমাত্র 20 এবং 21 ধারা ছাড়া, 20 এবং 21 ধারা ছাড়া। মানে কি আমাদের জাতীয় রাষ্ট্রীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 20-21কে কেন, আমাদের বেঁচে থাকার অধিকার আছে, সেখানে কি বেঁচে থাকার জন্য আমাদের ওষুধপত্র, অ্যাম্বুলেন্সের সহযোগিতা থাকবে, ওটা অবশ্যই থাকবে। সেই জন্য কি 20-21কে ছেড়ে রেখেছে। বাকি সব কি মানে পুরো কমপ্লিটলি আমাদের 352 প্রয়োগ করে সম্পূর্ণ মৌলিক অধিকার আমাদের খর্ব করে দেবে। পুরো দেশ রাষ্ট্রপতির কন্ট্রোলে পুরো দেশ চলে যাবে, পুরো সেনা নামিয়ে পুরো জায়গা খালি করে দেবে, পুরো সেই যেখানে যা প্রয়োজন রাষ্ট্রপতি সেখানে কাজ চালাতে পারে,
সেনা, আমাদের ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি কাজ চালাবে সেখানে। রাজকীয় জরুরি কোনো রাজ্যে কখন রাজ্যের যদি রাষ্ট্রপতি শাসন জারি করে তখন কোন ধারা প্রয়োগ করে? না 356 ধারা প্রয়োগ করে। 356 ধারা প্রয়োগ করে আমাদের সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবে, পুনরায় আবার ভোট করবে। আর রাজ্যে কোনো রাজ্যে বিশেষ স্পেসিফিক রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা মানে হলো কি না সেই স্পেসিফিক রাজ্যের যেমন আছে আম পাবলিকের সেরকম কিছু যায় আসে না। প্রবলেমটা কি কোনো কিছু যায় আসে না। মেন কি হয় না অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেটা মুখ্যমন্ত্রী আছে সেই জায়গায় কাকে না রাজ্যপালকে রাজ্যের প্রধান হিসাবে বসিয়ে দিবে। আর বাকি সমস্ত কিছু বিল পাস হবে কোথায়? না সংসদে। রাজ্যের যা বিল পাস হবে কোথায় হবে? না সংসদে পাস হবে। সেই সংসদ থেকে বিল পাস হয়ে রাজ্যকে আমাদের পরিচালনা করবে। মানে এক কথায় কেন্দ্র থেকে পুরো রাজ্যকে আমাদের পরিচালনা করবে। এটা হচ্ছে কি না রাজকীয় 356 ধারা প্রয়োগ করলে এতে পাবলিকের আমাদের কিছু যায় আসে না। সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো আমাদের এখানে কারাপ্টেড হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো কি সেন্ট্রাল থেকে ডাইরেক্ট কাজ চালবে, কেন্দ্র থেকে পুরো ডিসিশন নেবে। কোনো একটা বিধানসভায় বিল পাস হবে, সেটা আমাদের সংসদে বিলটা পাস করতে হবে। বৃত্তীয় জরুরি দেশের অর্থনৈতিক সংকটের কারণে হয়। এটা এখনও পর্যন্ত একবারও ঘটেনি। আমাদের যদি ভারতবর্ষ অর্থনৈতিক সংকটে সম্পূর্ণ যদি তলানিতে চলে যায় তখন সেই ক্ষেত্রে কী হবে না বৃত্তীয় জরুরি অবস্থা আমাদের ঘোষণা হবে। তো এরকম কি যদি আমাদের রাষ্ট্রীয় জরুরি ঘোষণা করে সংঘাতমক আমাদের যে দেশের আছে, আমাদের দেশে যে ক্ষমতা আছে কি সংঘাতমক ক্ষমতা, রাষ্ট্রীয় জরুরি ঘোষণা করা মাত্রই সংঘাতমক আমাদের দেশের যে সংবিধান আছে কি আইন অনুযায়ী কি সংঘাতমক আছে। সংঘাতমক বলতে কি না কেন্দ্র এবং রাজ্য, সেন্ট্রাল পাওয়ার এবং স্টেট পাওয়ার দুটোকে মিলে, সেন্ট্রাল পাওয়ার আর একটা কি স্টেট পাওয়ার। সেন্ট্রাল পাওয়ার এবং স্টেট পাওয়ার মানে যে কাজগুলো চলে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে দুটো পাওয়ার মিলে চলে। আর যখনই আমাদের এখানে কি রাজকীয় জরুরি এখানে কিংবা রাষ্ট্রীয় জরুরি ঘোষণা করে দেবে তখনই সেই ক্ষেত্রে কি হবে না শুধু একক চলবে, এখানে সেন্ট্রাল পাওয়ার এখানে শুধু একাত্মক হয়ে যাবে, একাত্মক শুধু সেন্ট্রাল পাওয়ার চলবে, সেন্ট্রাল পাওয়ার। 352 ধারা বলো আর 356, রাষ্ট্রীয়তে 352 প্রয়োগ করে আর রাজকীয়তে 356 প্রয়োগ করে। দেশের ক্ষেত্রে কি 352 পুরো দেশ জুড়ে যখন, আর স্পেসিফিক কোনো রাজ্যের ক্ষেত্রে 356 ধারা রাষ্ট্রপতি প্রয়োগ করে জরুরি অবস্থা ঘোষণা করে। তো তখন সংঘাতমকটা একাত্মক ডাইরেক্ট হয়ে যাবে, তখন সংঘাতমক পাওয়ার থেকে একাত্মক পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। এটা যখনই 352 কিংবা 356 প্রয়োগ করে দেবে। এরপরে কি করব আমরা না ভাইস প্রেসিডেন্ট নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই।